জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন। আরজিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। জয়ের পর প্রতিক্রিয়ায় দলীয় লেজুর বৃত্তির রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার আশ্বাস দেন ভিপি জিতু। কেন্দ্রীয় সংসদে 25টি পদের মধ্যে 20টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভোট গ্রহণের 2 দিন পর শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগ মুহূর্তে নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে জানায় নির্বাচন কমিশন। তবে কিছু ত্রুটি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তারা। 21টি হল সংসদের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে মোহাম্মদ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। এরপর ভিপি ও জিএস পদের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভিপি পদে নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ সময় ইশতেহার পূরণের পাশাপাশি লেজুর বৃত্তির রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন জিতু। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। প্রতি বছর যেন জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয়, সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সদস্য থাকবো এবং আন্তরিক থাকবো। একই সাথে আমরা বলতে চাই, যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের প্রতি আমরা একই সঙ্গে কাজ করতে চাই। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে 11,743 জন নিবন্ধিত ভোটার ছিলেন। এর মধ্যে প্রায় 68% ভোট দিয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসংখ্য ঘটনার জন্ম দিল জাকসু নির্বাচন। গণনা করতে সময় লাগলো 48 ঘন্টা। অসুস্থ হয়ে মারা গেছে নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষক জান্নাতুল ফেরদৌস। পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। আর ভোটে অনিয়মের অভিযোগ তুলে প্রত্যাখ্যান করে ছাত্রদল 4 প্যানেল। দায়িত্ব থেকে সরে দাঁড়ান 3 শিক্ষকও। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ ওঠে। বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পরিষদ, স্বাধীন অধিকার পরিষদ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক নাহারুন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা। প্রথমে সিদ্ধান্ত ছিল ভোট গণনা করা হবে মেশিনে, পরে ঠিক হয় গোনা হবে হাতে কলমে। প্রায় 8,000 ভোট গুনতে সময় লাগে প্রায় 48 ঘন্টা। বেশ কিছু সিদ্ধান্তহীনতা ছিল এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত এটা ছিল না। ওনারা প্রথমে ওএমআর এটা প্রিন্ট করেছেন, সবাই এটা জানে যে আমরা মেশিন রিডেবল হবে। হঠাৎ করে ওনারা একদিন আগে সিদ্ধান্ত নিলেন না, এটা কাউন্ট করতে হবে। এর মধ্যে শুক্রবার অসুস্থ হয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তখন অব্যবস্থাপনার অভিযোগে ভোট গণনা বন্ধ রাখা হয়। এই মৃত্যুর সঠিক বিচার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছি এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে। পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও ডক্টর রেজওয়ানা করিম। অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। 33 বছর পর হওয়ায় জাকসু নির্বাচন এমনিতেই বেশ গুরুত্ব পাচ্ছিল। তারপরও ফল ঘোষণায় দীর্ঘ সময় নেয়ায় চলে এসেছে মানুষের মুখে মুখে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাকসু নির্বাচন কিভাবে গোনা হবে, ভোট মেশিন না ম্যানুয়াল পদ্ধতিতে, এই নিয়ে এখন বিভক্ত ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল বলছে ভোট গণনা হতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। ছাত্র শিবির বলছে লন্ডনের প্রেসক্রিপশনে ভোট গণনা হবে না। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই মেশিনের পক্ষে। এদিকে নির্বাচন কমিশন বলছে ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়েছে 6টি মেশিন। হাতে গোনার সুযোগ তো আছেই।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে ভোট গণনা পদ্ধতি ডিজিটাল নয়, ম্যানুয়াল করার দাবি ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের সমন্বিত প্যানেলের। তারা বলছেন মেশিনে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে, তবে ভিন্নমত ছাত্র শিবিরের। ডাকসুতে যে বিতর্ক হয়েছে, জাকসুতে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক আমাদের রাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। এটা আপনারা ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বৃদ্ধি করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব? আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়াল ভোট গণনা চাই। 30,000 শিক্ষার্থীর ভোট নিতে হবে। এখানে প্রায় 43টা ভোট একজন শিক্ষার্থী দিবেন, 43টা পদ রয়েছে, 43টা ভোট এক একজন ভোটারের ভোট আমি যদি ম্যানুয়ালি গণনা করতে যাই তো জাহাঙ্গীরনগর তো আসলে 3-4 দিন সময় নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটা হয়তোবা এক সপ্তাহেও সম্ভব নাও হইতে পারে। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন মেশিনে ভোট গণনা করা হলে সময় কম লাগবে, স্বচ্ছতা বাড়বে। মেনুর আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে যদি শিক্ষকরা এটাকে কাউন্ট করে ভোটার করে, তাহলে আমাদের একটা যারা স্বতন্ত্র তাদের মধ্যে একটা সন্দিহান থেকে যায়। এই ডিজিটাল যুগে ম্যানুয়াল মেথডে ভোট গণনা পদ্ধতি এটা একদম অবান্তর একটা বিষয়। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছেন প্রতিটি মেশিন ঘন্টায় 800 থেকে 1200 ভোট গণনা করতে সক্ষম। ম্যানুয়ালি করলে কি হয় তা তো সবাই দেখছে, বাস্তব উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3 দিন লাগছে, এখনও অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। আর এই যুগে এসে যারা এইগুলো বলে তারা বিজ্ঞানসম্মত কথা না। এটা রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 28,303 জন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয় তা নিশ্চিত করার দাবি ভোটারদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে এমন কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের দাবি সংস্কারের রূপরেখা নাগরিক সমাজের মতামতে করা হলেও ভিন্নভাবে দেখানো হচ্ছে। শনিবার সকালে রাজধানীর এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। একই সাথে অবশ্যই যে কোনো একটি পদেই থাকতে পারবেন। শনিবার গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই। সরকারের উপরে মানুষের অনাস্থা, ভরসার জায়গাটা কমছে। অনুষ্ঠানে রাজনীতি, বিচার, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জরিপের ফলাফল তুলে ধরা হয়। বলা হয় দেশের 24 ভাগ মানুষ আগে নির্বাচন চায়, সংস্কারের পক্ষে 19 ভাগ, আর একই সঙ্গে দুটোই চান 57% মানুষ। 75টার ব্যাপারে একমত হয়েছে। পরে বর্তমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ গড়তে যেসব বিষয়ে অগ্রাধিকার দরকার সে সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। নারীদের আসন যাতে 50 থেকে 100 হয় এবং এই 100 আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে বসতে পারে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। আমরা একটা গণতন্ত্রের উত্তরণের কথা বলছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন, যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রের উত্তরণের পথ। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান সব প্রস্তাবে একমত হওয়ার বাধ্যবাধকতা আরোপের চেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর গুরুত্ব দেন এ সংক্রান্ত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটা শুধু আমাদের সদিচ্ছা দরকার আমাদের রাজনীতিবিদদের। তারা এখন ছাত্র শিক্ষক সংগঠনগুলোকে বিলুপ্ত করে, অঙ্গ সহযোগী সংগঠন বিলুপ্ত করে তাদেরকে ছাত্র হইতে দেয়, শিক্ষক হইতে দেয়, প্রত্যেকের দায়িত্ব যাতে পালন করতে পারে। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে সহনশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। গণভোটে তাদের রায় সরকারের পক্ষে আসলেও কিন্তু। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে দেশে সাম্প্রদায়িক উগ্রবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামী গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বলেন, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার আদায় নেতাকর্মীদের কাজ করতে হবে। স্বৈরাচার ও মৌলবাদের উত্থান ঠেকাতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে উল্লেখ করে তিনি বলেন, যারা তাদের সঙ্গে থাকবে না তারা দোজখে যাবেন। সরকার সংস্কারের গান গাইতে গাইতে কুসংস্কার করে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের জন্য সরকার বিদেশ থেকে লোক ভাড়া করে এনেছে। এ সময় পিআর পদ্ধতি নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নেতা। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রাণী সংরক্ষণ আইন সংস্কার করার আশ্বাস দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর জিন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী পোষা প্রাণী মেলায় এই কথা জানান তিনি। মেলায় প্রাণীর চিকিৎসায় বিশেষ হাসপাতাল করার দাবি জানান আয়োজক ও প্রাণীপ্রেমীরাও। পুরান ঢাকায় ঘোড়া চড়ার প্রশিক্ষণ দেন আসিফ। ভারতীয় প্রজাতির 4টি ঘোড়া এনেছেন মেলায়। আগারগাঁও চীন মৈত্রী সম্মেলনে দিনব্যাপী পোষা প্রাণীর মেলায় তাকে ঘিরে দর্শনার্থীর ভিড়। বিক্রি কিনি করে থাকি, রাইডিং স্কুল আছে, যারা রাইডিং শিখতে চায় তারা আসে আমার এখানে। সরাইল গ্রেহাউন্ড কুকুর বেশ জনপ্রিয়। দারুণ প্রভুভক্ত এই প্রজাতিটি এখন খামারে উৎপাদন হচ্ছে। ইন্ডিয়ান আর্মিরা যে এটাকে আর কি লালন পালন করে সিকিউরিটির জন্য, ঠিক আছে। বিশিষ্ট হচ্ছে এটা খুব বিশ্বাসী প্রাণী একটা, ঠিক আছে, খুব কেয়ারফুল সিকিউরিটি দেয়। মেলার অন্যতম চমক জার্মান শেফার্ড। গৃহপালিত এ কুকুর এখন অনেকেই শখের বশে পুষছেন। বিদেশি প্রজাতির ম্যাকাও কাকাতুয়ার জমায়েত ঘটেছে মেলায়। পাখি দেখলাম, কুকুর দেখলাম, ঘোড়া দেখলাম, আর অনেক নতুন নতুন প্রাণী দেখলাম যেগুলো হলো গিয়ে বাসায় পালা যাবে না, এরকম অনেক সুন্দর। অসুস্থ হয়ে পড়লে এদের নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে যাই। দেন ডাক্তার, তেমন কোনো ডাক্তার বা কোনো কিছু নাই, তো এদের জন্য একটা ভালো মেডিকেল করা উচিত। দেশি প্রাণী চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান আয়োজকরা। বিড়াল সহ বন্য প্রাণী, হাতি থেকে বাঘ, তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়, যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব। এটা অস্থায়ী ভবনে হবে। সে হসপিটালে আপনার যত রাতে যখনই হোক আপনারা কল দিলে কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে, সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেব। মেলায় আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাণী রক্ষার আইনগুলো যুগোপযোগী করা হবে। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। আলোচনা সভা শেষে প্রাণী রক্ষা অবদানের জন্য জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় মাইল ফলক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার দুপুরে কক্সবাজারে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে আয়োজিত পরামর্শক সভায় এসব কথা বলেন তিনি। জানান, গুম, খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা কমিশন যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে, সেজন্য সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায়। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সরকার কাজ করে যাবে বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই, ইউরোপিয়ান কান্ট্রির কথা বাদ দিলাম, তখন মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। সিলেটে পাথর লুটকাণ্ডে বিএনপির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত 11টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতার জোরদার করে র্যাব। 9
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব। গত 11 আগস্ট পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ ওঠায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করে দলটি। ঝালকাঠিতে প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এতে আতঙ্কিত স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন এই বছর বর্ষার স্থায়িত্ব বাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেশি। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণেও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত 70 জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জেলায় চলতি বছরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 200-রও বেশি। এদের মধ্যে সদর উপজেলায় 82, রাজাপুরে 70, নলছিটিতে 28 এবং কাঠালিয়ায় ডেঙ্গু শনাক্ত হয় 32 জনের। আর জুলাই আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর হার বেশি। প্রচন্ড শরীর ব্যথা এবং জ্বর সাথে বমি নিয়ে আমি এখানে ভর্তি হই। পরে আমি জানতে পারি যে আমি ডেঙ্গু পজিটিভ। সরকারি হসপিটালে ডেঙ্গুর সকল প্রকারের টেস্ট বা এই সব করানো যাইতো তাহলে একটু আমাদের জন্য ভালো হইতো। চিকিৎসকরা বলছেন, এই বছর বর্ষার স্থায়িত্ব বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে, তবে এখনও রয়েছে সহনীয় পর্যায়ে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তার। মৌসুমী বৃষ্টিটা বেশি সময় ধরে স্থায়ী হয়, এ কারণে ডেঙ্গু রোগী বেশি আসতেছে। গত জুলাই আগস্ট মাসে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় এবং গত বছরের তুলনায় আমাদের ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে আছে। সিভিল সার্জন জানান, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় পাশের জেলা ঝালকাঠিতেও এর প্রভাব পড়েছে। তবে প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে দাবি তার। ডিস্ট্রিক্ট বরগুনাতে যেহেতু ডেঙ্গুর মহামারী প্রকোপ দেখা দিয়েছিল, তার সাথে সাথে আমাদের যেহেতু পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট আমাদের ঝালকাঠিতেও ডেঙ্গুর প্রকোপ ছিল, তবে অতটা মহামারী আকারে নাই। গত 2 মাসে একটু খারাপ ছিল, এখন আগের চেয়ে অনেকটাই ভালো। জলবায়ু পরিবর্তনের ফলে বছরের সব সময়ে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। ডেঙ্গু বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ চিকিৎসকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনায় গণমাধ্যম কর্মীদের ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন তিনি। জানান, সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, না হলে দেশে গুজব সহিংসতা বাড়বে। প্রতিষ্ঠান মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত নয় বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এটা আমি নিজে এটা প্রস্তাব করছি, এটা আপনারাও ভাবতে পারেন। অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে। যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে। তাপমাত্রা বৃদ্ধি পেলেই মেঘ বিস্ফোরণের মাত্রা বেড়ে যায় 10 ভাগ। অল্প সময়ে বেশি বৃষ্টিতে প্লাবিত হয় সমতলের এলাকা। আবহাওয়াবিদরা বলছেন, মেঘ বিস্ফোরণ নতুন এক দুর্যোগ, অথচ এর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই এ নিয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন, সেই সাথে নতুন আবহাওয়া প্রযুক্তির ব্যবহারের জরুরি। পাহাড়ি এলাকায় মেঘ বিস্ফোরণের ছোট জায়গায় হঠাৎ ব্যাপক বৃষ্টি নামে। আবহাওয়া বিজ্ঞানের মতে প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা 4 ইঞ্চি বেশি বৃষ্টি হলেই তা ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি বলে। সম্প্রতি দক্ষিণ এশিয়া জুড়ে এই দুর্যোগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, 5 বছরে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের পাহাড়ের
পাশাপাশি সমতলেও মেঘ বিস্ফোরণের ঘটনা বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর বাংলাদেশে অতি ভারী বৃষ্টি বেড়েছে। 2020 সালে রংপুরে 433 মিলিমিটার, এবছর জুলাই ফেনীতে 406 ও 399 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরায় মেঘ বিস্ফোরণের সৃষ্ট ঢল বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। এতে বাড়ছে আকস্মিক বন্যা। তাপমাত্রা যদি 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই সব যে স্বল্প সময় অধিক বৃষ্টিপাত, এটা একটা মেঘ বিস্ফোরণও এই আওতার মধ্যেই পড়ে। স্বল্প সময় ভারী বৃষ্টিপাত সংঘটিত হওয়ার ঘটনাগুলো 10% বৃদ্ধি পায়। আবহাওয়া অফিস বলছে এবছর মে মাসে স্বাভাবিকের চেয়ে 62 ভাগ বেশি বৃষ্টি হয়েছে। জুলাই জুড়ে 23 ভাগ বাড়লেও আগস্টে ছিল স্বাভাবিক বৃষ্টি। তবে সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এতে আবারও অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়া গেলেও মেঘ বিস্ফোরণের পূর্বাভাস দেয়া সম্ভব নয়। 5টি রাডার যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা চালাতে পারি তাহলে ক্লাউড বাস্ট সহ অন্য ফেনোমেনা যেটি স্বল্প সময়ের মধ্যে সংঘটিত হয় পূর্বাভাসের ক্ষেত্রে যুগোপযোগী ভূমিকা পালন করা যাবে। দরকার শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি, ইন্টিগ্রেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং বা স্কিল্ড আবহাওয়া বিজ্ঞানী। এদিকে অতি ভারী বৃষ্টির প্রভাবে মঙ্গলবার নাগাদ তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে যেতে পারে। এর আশেপাশে নিম্নাঞ্চলে সাময়িক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতের অনুরোধে এবার মাত্র 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় উপদেষ্টা বলেন, দেশের চাহিদাকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে, তবে এবারে কম পরিমাণ এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হয়েছে। দেশের চাহিদা পূরণ নিশ্চিত করেই রপ্তানি করা হবে বলেও জানান তিনি। দুর্গা পূজা উপলক্ষে তারা বারবার অনুরোধ করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে, কারণ আমরা অনুমতি না দিলে দিতে পারছি না। এটার জন্য 1200 মেট্রিক টন দিয়েছে। ফরিদপুর 4 আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় 5ম দিনের মতো ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, তৃতীয় দফায় 5ম দিনের মতো রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে। এই বিষয়ে মানুষের ভোগান্তি কতটা এবং প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে কি? ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি এবং হামিরদি, দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন পার্শ্ববর্তী একটি আসনের সাথে বিন্যাস করার পরে থেকেই এই দুটি ইউনিয়নবাসী মহাসড়ক অবরোধ করে। আজ তৃতীয় দফার 5ম দিনের সড়ক অবরোধ। মহাসড়ক এটি অবরোধ করার কারণে ঢাকা, খুলনা এবং ফরিদপুর, বরিশাল মহাসড়ক বন্ধ হয়ে যায়, যেখানে ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের 21 জেলার যাতায়াত বন্ধ। আজ সকাল 6টার থেকে ঘোষণাকৃত যে সকাল সন্ধ্যা অবরোধের যে আন্দোলনকারীরা তারা 6:45টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ডে মহাসড়ক অবস্থান নেয়, যে কারণে সব পাশেই এছাড়াও আলগি, মনসুরাবাদ এবং ভাঙ্গা বাজারে মহাসড়ক অবরোধ করার কারণে দক্ষিণ অঞ্চলে 21 জেলার সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস আটকে যায়। তবে যেহেতু কয়েক দফায় অবরোধ, সেই অবরোধের পূর্বাভাস হিসাবে অনেকেই বিকল্প পথ হিসাবে বিভিন্ন সড়কে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তাছাড়া স্থানীয় সাধারণ যাত্রীরা তারা এই অবরোধের কারণে কিছুটা ভোগান্তি করছে। গত সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি টানা 3 দিন সকাল সন্ধ্যা অবরোধ শেষে 2 দিন বিরতির পরে আবার আজ থেকে তারা আগামী 3 দিনের এই সড়ক অবরোধের ঘোষণা দেয়, যতক্ষণ পর্যন্ত তাদের এই দুটি ইউনিয়ন
পুনর্বহল না করা হবে এই আসনের সাথে, ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করবে। আর যেমনটি বলেছিলেন যে প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আমরা লক্ষ্য করেছি এবং জানতে পেরেছি প্রশাসন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দিবে না, কিন্তু যদি কোনো বিশৃঙ্খল পরিবেশ বা জানমালের ক্ষতি হয় এরকম কোনো ঘটনা লক্ষ্য করলে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন সদস্যরা ব্যাপক মোতায়েন রয়েছে আমরা লক্ষ্য করেছি এবং জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চেষ্টা করা হচ্ছে মহাসড়ক অবরোধ ছাড়া যদি অন্য কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে, বরং সে বিষয়ে তারা প্রশাসন আন্দোলনকারীদের সাথে বারবার চেষ্টা করছে। কিন্তু আন্দোলনকারীরা তাদের একটি দাবি, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এই দুটি ইউনিয়নকে ফরিদপুর 4 আসনের সাথে সংযুক্ত না করবে ততক্ষণ তারা মহাসড়ক অবরোধ করে রাখবে। এই ছিল ফরিদপুরের আসন পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধের সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় যাওয়ার জন্য নতুন সড়ক নির্মাণের 4 মাসের মধ্যেই ধসে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটনবাহী জিপ ও পিকআপ চলাচল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও স্থানীয় সরকার বিভাগের গাফলতের কারণেই এই দশা। অন্যদিকে LGEDর দাবি, অর্থ বরাদ্দ কম থাকায় যথেষ্ট টেকসই করা যায়নি সড়ক। সবুজ পাহাড়ের মাঝে দৃষ্টিনন্দন ঝর্ণার কলতান। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণা দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসেন পর্যটকরা। সেখানে যাতায়াতের সড়কটি পাকা করা হয় এবছরের মার্চে, কিন্তু 4 মাস না পেরোতেই জুলাই মাসে বেশ কয়েকটি স্থানে দেখা দেয় ফাটল ও ধস। ঝুঁকি এড়াতে পর্যটকবাহী জিপ ও পিকআপ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন ও পর্যটকরা। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজে গাফিলতির উঠেছে অভিযোগ। বিভিন্ন জায়গায় ভাঙার কারণে আমাদের পর্যটকরা গাড়ি নিয়ে যেতে পারছে না, কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি না, আপনার আরেকটা গাড়ি আসলে ওইদিকে ওভারটেক করার কোনো জায়গা নাই এখানে। প্রকল্পে বরাদ্দ কম থাকায় টেকসই সড়ক ও গার্ডওয়াল নির্মাণ সম্ভব হয়নি স্বীকার করেন LGEDর নির্বাহী প্রকৌশলী। আমরা যে বাজেটের মধ্যে ছিল এগুলো কাজ করেছি, কিন্তু বড় বড় ওয়ালগুলো যেগুলো আমাদের ওই ইয়ের মধ্যে সম্ভব ছিল না, আমরা আলাদাভাবে প্রেরণ করেছি ইমার্জেন্সি মেনটেন্যান্সের জন্য। সড়কটি দ্রুত ঠিক করা না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলছেন স্থানীয়রা। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, এ বিষয়ে আমরা LGEDর দৃষ্টি আকর্ষণ করে আমরা যোগাযোগ করেছি। আমরা আশ্বস্ত হয়েছি যে এই বিষয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এর মাধ্যমে সেই মেরামতগুলো সম্পন্ন হলে আমি মনে করি যে এখন যে যোগাযোগের যে সমস্যা তৈরি হচ্ছে সেটি সমাধান হয়ে যাবে। রিছাং ঝর্ণায় প্রতি বছর বেড়াতে যান অন্তত 50,000 পর্যটক। এবছর 51.56 লাখ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটারের বেশি দীর্ঘ সড়ক নির্মাণ করে LGED। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোর রাতে শুরু হয়ে 2 ঘন্টার বেচাকেনা হয় কোটি টাকার মাছ। ভোরের আলো ফোটার আগে শেষ হয় লেনদেন। হাজীগঞ্জের ধেররা মৎস্য আড়তে চাঁদপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতারা আসেন নানা প্রজাতির তাজা দেশি মাছের খোঁজে। আড়ত থেকে প্রতিদিন মাছের চালান যায় রাজধানী সহ সারা দেশে। এদিকে মামলার কারণে বন্ধ আছে আড়তের ইজারা, এতে রাজস্ব হারাচ্ছে পৌর কর্তৃপক্ষ। সূর্য ওঠার আগেই ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে হাজীগঞ্জের ধেররা মৎস্য আড়ত। বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে বিক্রেতা ও জেলেরা আসেন ধেররার 30টি আড়তে। এখান থেকে মাছ সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। ভোররাতে তাজা মাছের জন্য আড়তে আসেন ব্যবসায়ীরা। এক একটি আড়তে দৈনিক 5 থেকে 10 লাখ টাকার মাছ কেনা বেচা হয়, আর ভোরের আলো ফোটার আগেই শেষ হয় সব লেনদেন। আড়ত ঘিরে 5 শতাধিক শ্রমিক সহ 3000 মানুষের কর্মসংস্থান হচ্ছে। অন্যান্য বাজার চেয়ে একটু কম পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসি। আমরা লক্ষ্মীপুর থেকে আসি, আমরা দৈনিক 50-60 হাজার টাকার মাছ কিনে আবার আমরা ওখানে পাইকারি সেল করে দিই। বিভিন্ন পাইকাররা অনেক মাছ ওঠে, আমি সাধারণত সাদা মাছ কিনি, যেটা বলতে রুই, কাতলা, তেলাপিয়া, ফাঙ্গাস। এখানে 4টা 4:30টার দিকে পৌঁছাই, এখানে বাজার শেষ হয়ে যায় আপনার 6টার দিকে। মাছ নিয়ে আগে চান্দিনার থেকে, কুমিল্লার থেকে, নবাবপুর থেকে, তারপরে শরীদপুর থেকে, সাতক্ষীরার থেকে। 2010 সালের শুরুর পর 3 বছর আড়তটি ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের মামলার কারণে বর্তমানে স্থগিত আছে ইজারা প্রক্রিয়া। নিয়ম স্টেট লাইসেন্স দেওয়ার কথা সেটা আমরা দেই, আর বাড়তি যদি কোনো টাকা নেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয়
তো এটা আমরা যারা ব্যবসায় আছি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হই আমরা। মামলা জনিত কারণে আসলে আমরা এখন বর্তমানে এই যারা স্থগিত রেখেছি। আমাদের কাছ থেকে তারা যে ট্রেড লাইসেন্সটি নিয়েছিল সেটির কার্যক্রম এখন স্থগিত আছে, আমরা এখন ট্রেড লাইসেন্স তাদের দিচ্ছি না। আড়তদাররা জানান প্রতি ব্যবসায়ীর কাছ থেকে 500 টাকা করে জমা নেয় মালিক সমিতি। এছাড়া আড়তের প্রহরী ও পরিচালনার জন্য প্রতিদিন নেওয়া হয় 50 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।